নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে, তাই তোমাদের জন্য অষ্টম অধ্যায় থেকে প্রশ্নোত্তরটি আপলোড করলাম। তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে। তোমাদের যে অষ্টম অধ্যায় রয়েছে আইন বিভাগ, এই আইন বিভাগ থেকে আমরা কিন্তু এবারে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে চলো আলোচনা করা যাক। তোমরা দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায় থেকে আলোচনা করা প্রশ্নটি হলো পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তাই এই প্রশ্নটি আমি আপলোড করে দিলাম এবং সাথে সাথে তার উত্তরটি খুব ভালোভাবে স্পষ্টভাবে টাইপিং করে আপলোড করে দিলাম। তোমরা এখান থেকে দেখে দেখে ভালো করে উত্তরটি খাতায় তুলে নিও। তাহলে তোমরা উত্তরে কী লিখবে চলো একটু দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমান। ভারতের আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত হয়, যার নিম্নকক্ষকে বলা হয় লোকসভা বা জনপ্রতিনিধি সভা এবং উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, ঠিক আছে। আমরা প্রত্যেকে জানি নিম্নকক্ষকে বলা হয় লোকসভা এবং উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। তারপরে বলছে মূলত ভারতের পার্লামেন্টে উল্লেখিত এই দুটি কক্ষ ও রাষ্ট্রপতিকে নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। রাষ্ট্রপতি ভারতে সংসদীয় ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। রাষ্ট্রপতি ভারতের কিন্তু সংসদীয় ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ, মানে রাষ্ট্রপতির প্রাধান্য কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে। এইভাবে দেখে দেখে তোমরা প্রথম পয়েন্টটি লিখে নিলে, মানে প্রথম প্যারাটি লিখে নিলে ভূমিকাটি। তারপরে তোমরা পয়েন্ট করবে রাজ্যসভার গঠন, ঠিক আছে। এবারে তোমরা পয়েন্ট করলে রাজ্যসভার গঠন। এখানে তোমরা কী লিখবে দেখে নাও। রাজ্যসভা হলো ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ, যা 250 জন সদস্য নিয়ে গঠিত। এদের মধ্যে 12 জন সদস্য সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা ইত্যাদি ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি মনোনয়ন করেন, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে পার্লামেন্টের উচ্চকক্ষে যে 250 জন সদস্য নিয়ে গঠিত হয়, ঠিক আছে, তার মধ্যে থেকে যে 12 জন সদস্য সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা আছেন, ঠিক আছে, তারা কি করেন যে রাষ্ট্রপতি মনোনয়ন করেন, ঠিক আছে। বাকি 238 জন সদস্য অঙ্গরাজ্য আইনসভাগুলি থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন, ঠিক আছে। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় পদাধিকার বলে চেয়ারম্যান নিযুক্ত হন। তারপরে বলছে দেখো, সভায় সভাপতিত্ব তিনিই করেন। রাজ্যসভায় কার্যকালের মেয়াদ 6 বছর, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্রথমে ভূমিকাটুকু লিখে নিলে, তারপর তোমরা রাজ্যসভার গঠন বলে পয়েন্টে লিখে নিলে, ঠিক আছে। যে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। তাহলে তোমরা এখানে প্রথমেই রাজ্যসভার গঠনটি লিখে নিলে, তারপরে তোমরা লিখবে এবার লোকসভার গঠন, ঠিক আছে। নেক্সট পয়েন্ট তোমরা করছো লোকসভার গঠন। এখানে তোমরা লিখবে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতীয় সংবিধান অনুযায়ী অনধিক 552 জন সদস্য নিয়ে গঠিত হবে, ঠিক আছে। এর মধ্যে রাজ্যগুলি থেকে নির্বাচিত হবে 530 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হবেন সর্বাধিক 20 জন, ঠিক আছে। এবং রাষ্ট্রপতি 2 জন ইঙ্গ ভারতীয়কে মনোনীত করবেন, মানে রাষ্ট্রপতি নিজে থেকে কিন্তু যে কোনো 2 জন ভারতীয়কে মনোনীত করতে পারবেন, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ লোকসভার মেয়াদ 5 বছর। বর্তমান লোকসভায় সদস্য সংখ্যা কত না বলছে 545 জন। তারপর তোমরা লিখবে লোকসভার প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার ও একজনকে ডেপুটি স্পিকার নির্বাচন করেন। তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কাদেরকে নির্বাচন করবেন, কারা করেন, আমরা দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে লোকসভার প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার ও একজনকে ডেপুটি স্পিকার নির্বাচন করেন, ঠিক আছে। তারপরে দেখো লোকসভার স্পিকার বা অধ্যক্ষ লোকসভার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা লোকসভার গঠন পয়েন্টে লিখে নিলে, তারপরে তোমরা পয়েন্ট করবে রাজ্যসভা ও লোকসভার সদস্যদের যোগ্যতা ও কার্যকালের মেয়াদ, ঠিক আছে। প্রশ্নতে তোমাদের ছিল, এখানে তোমরা দেখে নাও যে প্রশ্নটা তোমাদের ছিল পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। এবারে এই কার্যাবলী সম্বন্ধে আমরা লিখবো, ঠিক আছে। তাহলে কীরকম হবে তোমরা লিখে নাও, রাজ্যসভা ও লোকসভার সদস্যদের যোগ্যতা ও কার্যকালের মেয়াদ বলে তোমরা পয়েন্ট করলে এবং লেখা শুরু করলে এখান থেকে লোকসভা ও রাজ্যসভায় সদস্য হতে গেলে কয়েকটি যোগ্যতা থাকা দরকার। সেগুলি হলো কি কি? প্রথম তোমরা ক নম্বর পয়েন্ট দেবে যে প্রার্থীকে, ঠিক আছে, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। খ নম্বর পয়েন্ট দেবে প্রার্থীকে রাজ্যসভার ক্ষেত্রে অন্তত 30 বছর এবং লোকসভার ক্ষেত্রে অন্তত 25 বছর হতে হবে, ঠিক আছে। এবারে তোমরা গ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পার্লামেন্ট আইনের মাধ্যমে যে যোগ্যতা স্থির করে দেবে প্রার্থীকে সেই সমস্ত যোগ্যতার অধিকারী হতে হবে, ঠিক আছে। তাহলে পার্লামেন্ট আইনের মাধ্যমে যে যোগ্যতা স্থির করে দেবে প্রার্থীকে কিন্তু সেই সমস্ত যোগ্যতার অধিকারী হতে হবে। এভাবে তোমরা ক খ গ লিখে নিলে। এবারে তোমরা লিখবে ঘ নম্বর পয়েন্ট। ঘ নম্বর পয়েন্টে কী লিখবে দেখো, সংবিধান অনুযায়ী যে সমস্ত ব্যক্তিকে পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য করা যায় না তারা হলেন কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্থ লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি, যে ব্যক্তি আদালতের দ্বারা বিকৃত মস্তিষ্ক, দেওয়ালিয়া বলে ঘোষিত, ঠিক আছে। এখানে বলের পর টাইপিং মিস্টেক হয়েছে, দাড়িটা পড়ে গেছে, তোমরা দাড়িটা দেবে না, দেওয়ালিয়া বলে ঘোষিত, যে ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি অনুগত এবং যিনি ভারতের নাগরিক নন,
ঠিক আছে, এদের কাউকেই কোনো কক্ষে নির্বাচিত বা মনোনয়ন করা যায় না। ঠিক আছে, তাহলে কাদেরকে নির্বাচিত মনোনয়ন করা যায় না আমরা ঘ নম্বর পয়েন্টে দেখতে পেলাম। এইভাবে তোমরা রাজ্যসভা ও লোকসভা সদস্যদের যোগ্যতা ও কার্যকালের মেয়াদের এই পয়েন্টটা লিখে নিলে। তারপরে তোমরা কী লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট পয়েন্ট তোমরা করবে এবারে ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, প্রশ্নে তোমাদের ছিল ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবার তোমরা পয়েন্ট করবে ক্ষমতা ও কার্যাবলী। এখানে তোমরা লিখবে ভারতের সংসদ বা পার্লামেন্ট যে গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলি ঠিক আছে সম্পাদন করে সেগুলি আলোচনার সুবিধার্থে কয়েকটি ভাগে আলোচনা করা হলো। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, দায়িত্ব তোমরা দেবে না। এবং 1 নম্বর পয়েন্ট তোমরা নিচে 1 নম্বর পয়েন্ট করবে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, এখানে তোমরা লিখবে 1 নম্বর পয়েন্টে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। এই বলে পয়েন্ট করবে, তোমরা লেখা শুরু করবে আইন প্রণয়ন করাই হলো পার্লামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যেসব বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতা আছে সেগুলি 3টি তালিকায় বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, এখানে আছে এরপর টাইপিং মিস্টেক হয়েছে যে তোমরা দেবে না। সেগুলি 3টি তালিকায় বিভক্ত করা হয়েছে, যেমন কি ক নম্বর পয়েন্ট করবে কেন্দ্রীয় তালিকা, খ দিয়ে লিখবে রাজ্য তালিকা এবং গ দিয়ে লিখবে যুগা তালিকা, মানে যেটাকে যুগ্ম বলছে। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগা তালিকা। তারপরে তোমরা লিখবে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করে থাকে। সংবিধানে 7ম তফসিলে ঠিক আছে বর্ণিত কেন্দ্রীয় তালিকাভুক্ত 99টি বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট 61টি বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তাহলে আমরা দেখলাম কেন্দ্রীয় তালিকাভুক্ত 99টি বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে এবং রাজ্য তালিকাভুক্ত 61টি বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তারপর তোমরা লিখবে এছাড়া বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা রাজ্য তালিকাভুক্ত বিষয়ের উপর আইন প্রণয়ন করে, যেমন জরুরিকালীন অবস্থার সময় আন্তর্জাতিক সন্ধি বা শর্তাবলী রূপায়ণের জন্য 2 বা তার বেশি রাজ্য আইনসভার অনুরোধে কিংবা কোনো রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষিত হলে কেন্দ্র রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। যুগ্ম তালিকাভুক্ত 52টি বিষয়ের ওপর পার্লামেন্ট ও রাজ্য আইনসভা উভয়ে আইন প্রণয়ন করতে পারেন, কিন্তু যুগ্ম তালিকা বিষয়ে পার্লামেন্ট প্রণীত কোনো আইনের সঙ্গে রাজ্য আইনসভা প্রণীত আইনের বিরোধ দেখা দিলে পার্লামেন্টের প্রণীত আইনটা ঠিক আছে বলবৎ হবে এবং রাজ্য আইনসভা প্রণীত আইনটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তুর পর টাইপিং মিস্টেক হয়েছে, এখানে তোমরা দাড়িটা দেবে না এবং এখানে তোমরা দাড়িটা দেবে না। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা দেখে ভালো করে লিখে নিও এই পয়েন্টটি যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব পরবর্তী পয়েন্ট অর্থ সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, এখানে তোমরা কী লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পয়েন্টে তোমরা লিখবে পার্লামেন্টের হাতে যে অর্থ সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে সেগুলি হলো অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে পেশ করা যায়। কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে বিতর্ক দেখা দিলে লোকসভায় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। ঠিক আছে, যে সিদ্ধান্তর পর যে টাইপিং মিস্টেক এটা তোমরা দেবে না, সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। তাহলে 2 নম্বর পয়েন্টে কী আছে আমরা দেখতে পেলাম রাষ্ট্রপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মাধ্যমে যে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব বা বাজেট পার্লামেন্টে পেশ করে তা পার্লামেন্টে আলোচনা হয়। ঠিক আছে, তারপর তোমরা 3 নম্বর পয়েন্ট লিখবে পার্লামেন্টের অনুমোদন ব্যতীত সরকার কোনো অর্থ ব্যয় করতে পারে না। পার্লামেন্টের অনুমোদন ছাড়া সরকার কিন্তু কোনো অর্থ ব্যয় করতে পারে না। তারপর তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্ট সরকারকে নতুন কর ধরে পুরনো করের পুনর্বিন্যাস সাধন, কোনো করের বিলাপ সাধন ইত্যাদির ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন নিতে হয়। ঠিক আছে, তারপরে তোমরা 5 নম্বর পয়েন্টে লিখবে সরকার ঠিকমতো অর্থ ব্যয় করছে কিনা তা দেখার জন্য সরকারি হিসাব রক্ষা কমিটি ও অনুমানিক ব্যয় কমিটি দেখভাল করে। এক্ষেত্রে বলা যায় রাজ্যসভার হাতে কোনো অর্থ সংক্রান্ত ক্ষমতা নেই। ঠিক আছে, তাহলে তোমরা এই পয়েন্টে দেখতে পেলে যে অর্থ সংক্রান্ত পয়েন্টে তোমরা কী লিখবে। তারপরে পয়েন্টে আমরা চলে যাবো নেক্সট পয়েন্ট বিচার সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, এবারে তোমরা পয়েন্ট করলে বিচার সংক্রান্ত ক্ষমতা। এখানে তোমরা লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে রাজ্যসভা ও লোকসভা তাদের স্ব ক্ষেত্রে অবমাননার জন্য বা অধিকার ভাগের জন্য পার্লামেন্টের সদস্য বা সদস্য নয় এমন ব্যক্তিকে শাস্তি দিতে পারে। ঠিক আছে, তারপর তোমরা 2 নম্বর পয়েন্ট করবে পার্লামেন্ট কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো নতুন হাইকোর্ট স্থাপন করতে বা কোনো হাইকোর্টের কাজের সীমানার বিস্তার ঘটাতে পারে। ঠিক আছে, এভাবে তোমরা পরবর্তী পয়েন্ট বিচার সংক্রান্ত পয়েন্টের তোমরা লিখে নিলে। তারপরে পয়েন্ট তোমরা চলে যাবে শাসন সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, এবারে তোমরা পয়েন্ট করলে শাসন সংক্রান্ত ক্ষমতা। এখানে তোমরা লিখবে সরকারের গঠন করা কিংবা সরকারকে নিয়ন্ত্রণ করা শাসন সংক্রান্ত বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে পার্লামেন্টের সরকার ও বিরোধী দলের সদস্যরা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। এগুলি হলো নিন্দাসূচক প্রস্তাব গ্রহণ, অনাস্থা প্রস্তাব উত্থাপন, প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক আলোচনা ইত্যাদি। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি
যে রিপোর্ট পাঠায় তা পার্লামেন্টের বিতর্কের মাধ্যমে মন্ত্রিসভাকে পার্লামেন্টের নিয়ন্ত্রণে রাখে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা শাসন সংক্রান্ত ক্ষমতার পয়েন্টটা লিখে নিলে। তারপরে তোমরা চলে যাবে নেক্সট পয়েন্ট, নির্বাচন ও পদচ্যুতি করার ক্ষমতা। ঠিক আছে, এই পয়েন্টে তোমরা লিখবে পার্লামেন্ট নির্বাচন ও পদচ্যুতি করার ক্ষমতা ভোগ করে। যেমন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচক সংস্থা গঠনের জন্য পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন। উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টের নির্বাচিত ও মনোনীত সদস্যরা অংশগ্রহণ করেন। পদচ্যুতির প্রশ্নে রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে পার্লামেন্ট ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি কিন্তু পদচ্যুত হতে পারে। তারপরে তোমরা লিখবে এছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার প্রমুখদের অপসারণের ক্ষেত্রে ও পার্লামেন্ট প্রস্তাব গ্রহণ করেন। ঠিক আছে, তাহলে পার্লামেন্ট কী কী ক্ষেত্রে প্রস্তাব গ্রহণ করেন আমরা দেখতে পেলাম। তাহলে এই পয়েন্টে তোমরা লিখে নিলে নির্বাচন ও পদচ্যুতি করার ক্ষমতা। ঠিক আছে, তারপরে পয়েন্ট তোমরা লিখবে দেখো জরুরি সংক্রান্ত ক্ষমতা, যে রাষ্ট্রপতি যে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেন বা করতে পারেন তার অনুমোদন পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভা থেকে নিতে হয়, না হলে তা বাতিল হয়ে যায়। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতিকেও কিন্তু রাজ্যসভা ও লোকসভার পার্লামেন্ট থেকে কিন্তু অনুমোদন নিতে হয়। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা জরুরি সংক্রান্ত ক্ষমতার পয়েন্টটা লিখে নিলে। তারপরে তোমরা শেষে একটু পয়েন্ট করবে, মানে প্যারা চেঞ্জ করে উপসংহার লিখবে। উপসংহারে তোমরা কী লিখবে দেখতেই পাচ্ছ, খুব স্পষ্ট করে তোমাদের জন্য আপলোড করে দিলাম। এভাবে তোমরা দেখে দেখে ভালো করে লিখে নিও। তো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই যে এত বড় নোটসটি টাইপিং করতে গিয়ে কোথাও হয়তো টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে, তাই তোমরা কমেন্টও জানিয়ে দিও, আমি সেটা তোমাদেরকে ভালোভাবে আবার কমেন্টে জানিয়ে দেবো। এখানে দেখো তোমরা লিখবে উপরিক্ত কার্যাবলীর পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে ভারতের সংসদ ব্রিটিশ মডেলের প্রস্তুত হলে ভারতের পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টের মতো ক্ষমতা ভোগ করে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে ব্রিটিশ সংসদ বেশি ক্ষমতাশালী, আবার ফ্রান্স, কানাডার আইনসভার অপেক্ষা ভারত পার্লামেন্ট অধিক ক্ষমতার অধিকারী। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এই নোটসটি ভালো করে দেখে দেখে লিখে নিও। তাহলে এই ছিল তোমাদের পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলীর উপরে নোটস। এই অধ্যায় থেকে আমি আরও প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখেও ভালো করে উত্তরগুলো লিখে নিতে পারো বা ভিডিও প্লেলিস্ট থেকে দেখতে পারো, এরকম আরও অনেক উত্তর আপলোড করা রয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন ও প্রশ্নোত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো নোটস বা সাজেশন দরকার হয় সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।